Narration. Oh my god, what a complicated topic it is. ন্যারেশন নাম শুনলেই মাথাটা ঘাম জড়িয়ে আসে, মাথা ব্যথা করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি বলি ন্যারেশন নিয়ে তো ভয়ঙ্কর কিছুই নেই। ন্যারেশন খুবই সহজ একটা বিষয়, এক কথায় পানির মতো সহজ। তোমাদের কাছে মনে হতে পারে আসলে কি পানির মতো সহজ? আসলে ন্যারেশন পানির মতো সহজ। তোমরা যদি আমার আজকের ক্লাসটি করে থাকো তাহলে তোমরা একটা ধারণা পাবে যে ন্যারেশন নিয়ে আর কোনো ভয় থাকবে না, ন্যারেশন আসলে পানির মতো সহজ। সো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং ক্লাস শেষে অবশ্যই তোমরা আমার সাথে একমত হবে যে ন্যারেশন খুবই সহজ। সো চলো আমরা কথা না বলি আমাদের মূল আলোচনায় চলে যাই। Dear learners, welcome to my channel Spoken English MTBT. I'm Tauhid Bataposh. Today I'm going to take a class on from English grammar topic narration. I hope you will enjoy the class and it will be very interesting for you. Before starting the class, I would like to request to all of you, please subscribe my channel and click the bell icon so that you can get all the notification of my upcoming videos. So without making any delay, let's get started. ন্যারেশন। শিক্ষার্থীরা, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। এই ন্যারেশন বিষয়টা গ্রামারটা কিন্তু বিশেষ করে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য খুবই একটা পরিচিত বিষয়। সো এই ন্যারেশন নিয়ে আবার অনেকে আতঙ্কিত থাকো। সো আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আজকে আলোচনা করব ন্যারেশন বেসিক ডিসকাশন, অর্থাৎ ন্যারেশন করতে গেলে আমাদের কি কি কোন বিষয়গুলি প্রয়োজন, ওই বেসিক আলোচনায় কিন্তু আমরা আজকে করব। তো শুরুতেই আমরা আলোচনা করব ন্যারেশন কি। ন্যারেশনের বাংলা হচ্ছে তোমার উক্তি। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি বা বক্তব্য বলতে পারো। দ্য অল্টারনেটিভ ন্যারেশন অফ স্পিচ, মানে ন্যারেশনের বিকল্প নাম হচ্ছে স্পিচ। আমরা ন্যারেশন কেউ কেউ ন্যারেশন বলে, কেউ কেউ স্পিচ বলে। এখন জেনে আসি ন্যারেশন কাকে বলে। সহজ ভাষায় যদি আমরা বলি, বক্তা যা বলে তাই স্পিচ বা ন্যারেশন। অর্থাৎ আমি এই মুহূর্তে যা বলতেছি এটাও কিন্তু ন্যারেশন। অর্থাৎ এখন আমি যেহেতু কথাটা সরাসরি বলতেছি, কথাটা হবে ডিরেক্ট স্পিচ। আর আমার এই কথাটা যদি তুমি তোমার ভাষায় অন্য কারো কাছে বলো তখন এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। সো প্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি বুঝতে পারছো ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটা হচ্ছে কোনো বক্তা যখন সরাসরি কথা বলে, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এই মুহূর্তে আমি সরাসরি কথা বলতেছি, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর আমার এই কথাটা যদি তুমি পরিবর্তন করে তোমার মতো করে বলো তাহলে হবে এটা কি ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের চারটা জিনিসের প্রতি খুব ভালো খেয়াল রাখতে হয়। প্রথম জিনিসটা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে, প্রথম জিনিসটা হচ্ছে সেন্টেন্স। ন্যারেশন করতে গেলে আমার চারটা জিনিস দরকার। সেন্টেন্স দরকার, তারপর লিঙ্কিং ওয়ার্ড দরকার, তারপর পারসন দরকার, তারপর টেন্স দরকার। মানে চারটি বিষয় সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তাহলে ন্যারেশন তোমার কাছে খুবই সহজ। সো each and every student should have clear idea about 4 items. They are sentence, they are linking words, they are person and tense. চারটি বিষয় যদি আমাদের ক্লিয়ার ধারণা থাকে তাহলে কিন্তু আমরা ন্যারেশন করতে পারবো। তাহলে আমরা একটু আগে যে বলেছিলাম ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশনের কতগুলি অংশ রয়েছে, এই অংশগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। লেটস সি অ্যান এক্সাম্পল। He said to me, I have a pen. Dear learners, here I have written an example of direct narration. এখানে he said to me, I have a pen. এটা হচ্ছে it's an example of direct narration. এখন এই direct narration এ কিন্তু অনেকগুলি পার্ট থাকে, কারণ এই পার্টগুলি অবশ্যই তোমাদেরকে জানতে হবে। কারণ আমরা ডিরেক্ট ন্যারেশনের পার্টগুলি যদি না জানি, পরবর্তীতে যখন আমি ন্যারেশন নিয়ম পড়াবো বা নিয়ম করতে যাব তখন কিন্তু তোমাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে চলো দেখে আসি কি কি পার্ট রয়েছে। এই যে আমরা একটা চিহ্ন দিয়েছি, তোমরা খেয়াল করো, এই যে পাশে আমরা এভাবে দুটি চিহ্ন দিয়েছি। এই চিহ্নটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। চিহ্নটার নাম হচ্ছে ইনভার্টেড কমা, বাংলা হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। এই ইনভার্টেড কমার ভিতরে যে লাইনটা রয়েছে, যেমন আই হ্যাভ এ পেন, এই বাক্যটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। মানে এই বাক্যটি হচ্ছে যে কোনো বক্তার উক্তি, মূল উক্তিটা হচ্ছে এটা, আই হ্যাভ এ পেন। এটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টেড স্পিচটা আমরা যে ভার্বের সাহায্যে তুলে ধরি, মানে এই রিপোর্টেড স্পিচটা যদি আমরা এই সেট ভার্বের সাহায্যে তুললাম, এই সেট ভার্বের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে এই হিটা হচ্ছে রিপোর্টিং ভার্বের
সাবজেক্ট, আর এখানে মিটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। আর এখানে হি সেড টু মি, এটারও কিন্তু পুরো একটা নাম আছে। যদি আমরা বলি হি সেড টু মি, এই যে এই অংশ, মানে এটার দুটো অংশ রয়েছে। হি সেড টু মি আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর হি সেড টু এটা পুরোটা একটা নাম আছে, এটার নাম হচ্ছে রিপোর্টিং ক্লজ। রিপোর্টিং ক্লজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ডিরেক্ট নারেশনে কি কি অংশ পেলাম একটু দেখে আসি। আমরা প্রথম পেলাম ডিরেক্ট নারেশনের দুইটি অংশ থাকে, একটি হচ্ছে রিপোর্টিং ক্লজ, এই যে হি সেড টু মি, আরেকটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা পাওয়া যাচ্ছে আই হ্যাভ এ পেন, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন এই রিপোর্টেড স্পিচটা যে ভার্ব অর্থাৎ সেট ভার্বের সাথে তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে সেট হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হিটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এমিটা হচ্ছে রিপোর্টিং ভার্বের, হ্যাঁ এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে কি মি। এবং সেই সাথে আমরা এখানে আইটা, এই আই হচ্ছে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এই হচ্ছে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে শিখলাম যে একটি রিপোর্টেড স্পিচের কি কি অংশ থাকতে পারে, এটা কিন্তু আমরা এখান থেকে শিখে নিলাম। এখন আমরা কি কি দরকার, যে চারটা বিষয়ের কথা বলেছিলাম যে আমরা যদি ন্যারেশন করতে চাই তাহলে চারটা বিষয়ের দরকার। প্রথমে সেন্টেন্স, তারপরে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস, তারপর আমরা করব পারসন প্লাস কি, সর্বশেষ হচ্ছে টেন্স পরিবর্তন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম জেনে আসি যে সেন্টেন্সের কি প্রভাব। তুমি বলতে পারো স্যার আমি তো ন্যারেশন শিখবো, তাহলে আমি সেন্টেন্স কেন শিখবো? অবশ্যই তোমাকে সেন্টেন্স শিখতে হবে, কারণ এটা এই উদাহরণটাই খেয়াল করো, হি সেড টু মি আই হ্যাভ এ পেন। এখন এই উদাহরণটাকে যদি আমরা ইনডিরেক্ট স্পিচে করতে চাই, প্রথমে আমার কাজ হচ্ছে ন্যারেশনের ফার্স্ট কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। আমরা ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশন করতে গেলে প্রথম কাজ হচ্ছে কি রিপোর্টিং ভার্ব পরিবর্তন করা। এখানে সেটটা আমরা পরিবর্তন করব। এখন কিন্তু সেটটা পরিবর্তন করতে গেলে এই সেটটা ডিপেন্ড করবে এই যে আই হ্যাভ এ পেন, এটা কোন প্রকার সেন্টেন্স, হোয়াট টাইপস অফ সেন্টেন্স ইট ইজ, এটা যে প্রকার সেন্টেন্স ওইটার উপর ভিত্তি করে কিন্তু এই রিপোর্টিং ভার্বটা আমাদেরকে একটু পরিবর্তন করতে হবে। তাহলে যদি এটা অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বটা একরকম হবে, যদি ইন্টারোগেটিভ হয় আরেক রকম হবে, অর্থাৎ সেন্টেন্স ভেদে রিপোর্টিং ভার্বটা ভিন্ন ভিন্ন হয়। তো এই ক্ষেত্রে বিশেষ করে আমাদের শিখতে হবে according to a sentence প্রকারভেদ, we have to know the classification of sentence specially according to meaning। আর আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আমরা সবাই জানি। বলো তো আমার সাথে কি কি রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো দেখে আসি এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে চিনব। কারণ এই সেন্টেন্সগুলি আমরা যদি ভালোভাবে না চিনতে পারি, আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কিন্তু আমরা ন্যারেশন করতে পারবো না। ন্যারেশনের জন্য আমাদের এই বাক্যগুলি অবশ্যই আমাকে চিনতে হবে। তো চলো আমরা একটু দেখে আসি যে আমাদের ন্যারেশন করতে গেলে সেন্টেন্সগুলি আগে চিনতে হবে। তো আমরা এই সেন্টেন্সগুলি কিভাবে অতি অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে আমরা চিনতে পারি। যেমন খেয়াল করো, আমরা 5 প্রকার বলেছি, অর্থ অনুসারে সেন্টেন্স হতে 5 প্রকার, 5 প্রকার সেন্টেন্স আমরা সুন্দর সহজ টেকনিক ফলো করে আমরা দ্রুত আইডেন্টিফাই করবো। 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 2টি সেন্টেন্স আমরা চিনতে পারি মার্কের সাহায্যে, মানে চিহ্নের সাহায্যে। যদি কোনো সেন্টেন্সের শেষে আমাদের এই চিহ্নটি থাকে, নিঃসন্দেহে আমরা জানি এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে কোনো বাক্যের শেষে যদি চিহ্নটা থাকে, যদি কোনো বাক্যের শেষে এটা থাকে, তাহলে এটা হবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর যদি কোনো বাক্যের শেষে এই চিহ্নটি থাকে, এটা নাম হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, তাহলে এটা হবে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম 2টি সেন্টেন্স আমরা শুধু চিহ্নের সাহায্যে চিনতে পারলাম, একটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক, একটা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক। মানে এই চিহ্নটা থাকলে ইন্টারোগেটিভ, এই চিহ্নটা থাকলে কি হবে এক্সক্লেমেটরি। তাহলে আরো 3টি বাক্য থাকে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। প্রিয় শিক্ষার্থী, এখন যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের সাবজেক্ট না থাকে, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স মূল ভার্ব দিয়ে আরম্ভ হয়, লেটস সি অ্যান এক্সাম্পল, ওপেন দা বুক। এখানে খেয়াল করো, ওপেন দা বুক, এখানে ওপেনটা হচ্ছে কিন্তু মেইন ভার্ব, এই বাক্যে কোনো প্রকার সাবজেক্ট কিন্তু নেই। এবং আমরা আরো যদি খেয়াল করি, এটা কিন্তু মূল ভার্ব যে শুরু হয়েছে বা এই বাক্যের সাবজেক্ট নেই, সো ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন আমরা আরেকটা শিখবো অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে অবজেক্টিভ সেন্টেন্স কিভাবে আমরা চিনবো? যদি কোনো সেন্টেন্সের শুরুতে মে থাকে, ধরো আমরা যদি লিখি মে ইউ বি হ্যাপি, যদি আমরা দেখি কোনো সেন্টেন্সের শুরুতে মে থাকে এবং বাক্যের শেষে ফুল স্টপ থাকে, মে ইউ বি হ্যাপি, মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, এরকম যদি থাকে, মে ইউ প্রসপার ইন লাইফ, অর্থাৎ শুরুতে মে থাকে বাক্যের শেষে ফুল স্টপ থাকে, তাহলে এটা কি হবে অবজেক্টিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে একটি উদাহরণ শুধু ব্যতিক্রম,
যেমন লং লিভ দিয়ে হতে পারে, যদি লেখো লং লিভ আওয়ার প্যারেন্টস, শুধু এই উদাহরণটা ব্যতিক্রম, এখানে মেয়ে থাকে না, আর বাকি সবগুলো উদাহরণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি মেয়ে থাকে। তাহলে আমরা শিখে নিলাম কি, অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো আমরা চিহ্নের সাহায্যে, এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনবো চিহ্নের সাহায্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনবো চিহ্নের সাহায্যে, আর যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থাকে মেইন ভার্ব দিয়ে শুরু, এটা ইম্পারেটিভ, আর কোনো সেন্টেন্সের শুরুতে যদি মেয়ে থাকে বাকি সেটা ফুল স্টপ থাকে, এটা হবে অবজেক্টিভ, আর বাকি যে টাইপটা থাকবে এটা হবে অ্যাসার্টিভ। মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে আমরা যে কোনো কিছু কি করি, বর্ণনা করি। You can say that I'm a student, you can say that I sing a song, you can say that I like to play football. These are examples of assertive sentence. প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা বিভিন্ন প্রকার সেন্টেন্স আমরা অতি সহজে আমরা আইডেন্টিফাই করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে ন্যাশন কথার দ্বিতীয় কথা যে বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব, লিঙ্কিং ওয়ার্ডস এবং রিপোর্টিং ভার্ব। আমরা বলেছিলাম যে সেন্টেন্স অনুসারে আমাদেরকে কি করতে হয়, সেন্টেন্স অনুসারে আমাদের রিপোর্টিং ভার্বগুলি পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে আমরা কি করব, সেন্টেন্স অনুসারে যদি রিপোর্টিং ভার্বগুলি পরিবর্তন করতে হয় অবশ্যই আমরা সেন্টেন্সগুলি চেনার পদ্ধতি আমরা শিখলাম। এখন কোন সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কি হয় এটা আমরা দেখে নিব। সো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা আবার দেখে নিচ্ছি, আমরা সেন্টেন্সগুলি লিখে নিচ্ছি যে অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, তারপরে হচ্ছে ইম্পারেটিভ, তারপরে হচ্ছে অবজেক্টিভ, তারপর হচ্ছে কি এক্সক্লেমেটরি। তো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো, এগুলি হচ্ছে সেন্টেন্স, আর এখানে আমরা ইউজ করবো লিঙ্কার্স, আর এখানে হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। সো প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল করো তালিকাটা, তোমাদের এই তালিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ন্যারেশন করতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু এই তালিকাটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যেমন আমরা এখানে লিখছি, এখানে বিভিন্ন প্রকার সেন্টেন্স লেখা হয়েছে, এখানে লিঙ্কিং ওয়ার্ডস, আর এখানে লিখেছি আমরা কি রিপোর্টিং ভার্ব। এখন আমরা চলো দেখে আসি কোন সেন্টেন্সের লিঙ্কার কি হয় আর রিপোর্টিং ভার্ব কি হয়। অ্যাসার্টিভে লিঙ্কার্স হবে কি তোমার দ্যাট, ইন্টারোগেটিভে হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, ইম্পারেটিভে হবে টু অথবা দ্যাট, অবজেক্টিভে হবে দ্যাট, এক্সক্লেমেটরিতে কি হবে সেম দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে যখন তোমাদেরকে বলেছিলাম যে ডিরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে, একটা রিপোর্টিং ক্লজ, রিপোর্টেড স্পিচ। এখন দুইটাকে যখন আমরা সংযোগ করতে যাব, অর্থাৎ কমা ইনভার্টেড কমা উঠিয়ে যখন দুইটাকে সংযোগ করতে হবে, তাহলে আমাকে কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হয়। এই সেন্টেন্সগুলিতে আমরা এই প্রকার লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করি। এখন আমরা দেখো রিপোর্টিং ভার্বগুলি কি কি হবে এই তালিকাটা। তার আগে বলে নেই, এই তালিকাটা লেখার পরে তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে এটাকে নোট করে নিবে, কারণ আমরা পরবর্তী যখন ন্যারেশন করবো তখন বারে বারে কিন্তু আমরা এগুলি নিয়ে আলোচনা করবো। সো আশা করি তোমরা এগুলি খেয়াল করবে। এখন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব হবে said, ইচ্ছা করলে তুমি টোল্ডও লিখতে পারো, said অথবা told। ইন্টারোগেটিভে রিপোর্টিং ভার্ব হবে asked। ইম্পারেটিভে রিপোর্টিং ভার্ব কিন্তু অনেকগুলি হয়, ইম্পারেটিভে অর্থ অনুসারে অনেকগুলি হয়, যেমন তোমার আদেশ বোঝালে হবে ordered, যদি উপদেশ বোঝায় তাহলে হবে কি advised, যদি নিষেধ বোঝায় তাহলে হবে কি forbade, যদি তোমার অনুরোধ বোঝায় তাহলে হবে কি রিকোয়েস্টেড, যদি প্রস্তাব বোঝায় তাহলে কি সাজেস্টেড অথবা প্রপোজড, অথবা কি প্রপোজড। আর যদি আমাদের কোনো কিছু না বোঝায় তাহলে আমরা কি ইউজ করব, তাহলে আমরা কিন্তু ইউজ করব দ্যাট। এক্ষেত্রে আমরা কি ইউজ করব, দ্যাটও তুমি ইউজ করতে পারো। আর অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব হবে প্রেড অথবা উইস্ট, কি উইস্ট। আর সর্বশেষ যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আছি, তোমার রিপোর্টিং ভার্ব হবে এক্সক্লেম উইথ জয়, যদি আনন্দ বোঝায় জয় লিখবো, যদি দুঃখ বোঝায় তাহলে লিখবো কি সরো, আর যদি অবাক হওয়ার কিছু বিষয় বোঝায় তাহলে লিখবো কি ওন্ডার।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করলাম যে এখানে সেন্টেন্স অনুসারে লিঙ্কিং ওয়ার্ডস এবং রিপোর্টিং ভার্ব কিন্তু পারস্পরিক পরিবর্তন হচ্ছে। যেমন আমরা প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে দ্যাট, আর রিপোর্টিং ভার্ব হবে সেড অথবা টোল্ড। ইন্টারোগেটিভে আমরা লিঙ্কিং হিসেবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। যদি আমরা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্বের সাহায্যে শুরু হয়, মানে যে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করব ইফ। আর যদি ডাব্লিউএস কোশ্চেন মানে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার এগুলি দিয়ে শুরু হয়, তাহলে লিঙ্কার কিন্তু এই ডাব্লিউএস ওয়ার্ডটি হবে। আর এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা হবে কি আস্কড। আর যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হয়, লিঙ্কিং ওয়ার্ডস হিসেবে টু অথবা দ্যাট থাকবে। এখন বলতে পারো স্যার কখন টু লিখবো কখন দ্যাট লিখবো। এক্ষেত্রে যদি ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্সটা সাধারণত লেট ছাড়া হয়, লেট ছাড়া যদি হয় তাহলে আমরা টু ইউজ করবো। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকে তাহলে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ করবো। এবং রিপোর্টিং ভার্বটা খেয়াল করে, এখন অর্ডার আছে অ্যাডভাইসড, ফরবেড, রিকোয়েস্টেড, সাজেস্টেড, প্রপোজড অথবা দ্যাট। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ বোঝায় তাহলে অর্ডার হবে রিপোর্টিং ভার্ব, উপদেশ বোঝালে অ্যাডভাইসড, নিষেধ বোঝালে ফরবেড, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড, যদি প্রস্তাব বোঝায় তাহলে সাজেস্টেড বা প্রপোজড, যে কোনো একটা হবে। আর যদি লেট দ্বারা শুরু হয় কিন্তু প্রস্তাব অথবা প্রস্তাব বোঝায় না, তাহলে এক্ষেত্রে আমরা দ্যাট লিখবো। এই ক্ষেত্রে অপারেটিভের ক্ষেত্রে লিঙ্কার্স হচ্ছে দ্যাট, এবং রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেড অথবা কি উইশড, তাহলে আমরা যে কোনো একটা ইউজ করবো। আর এক্সট্রোভার্টের ক্ষেত্রে লিঙ্কিং ওয়ার্ডস আছে দ্যাট, আর রিপোর্টিং ভার্ব আছে এক্সক্লেমড উইথ জয়, সরো, ওন্ডার। এখন তোমাকে এক্সক্লেমড উইথ এটা লিখতে হবে, যদি আনন্দ বোঝায় তাহলে জয় দিব, যদি দুঃখ বোঝায় তাহলে সরো, আর যদি বিস্ময় বা অবাকের কিছু বোঝায় তাহলে আমরা কিন্তু ওন্ডার ইউজ করবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই তালিকাটা তোমরা তুলে নিবে, কারণ এই তালিকাটা সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নাও অথবা নোট করে নাও, কারণ এই তালিকাটা শিখলে তুমি ন্যারেশন অতি দ্রুত এবং সহজভাবে তুমি করতে পারবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখে নিলাম কিভাবে বিভিন্ন সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করব, আমরা শিখে নিলাম কোন সেন্টেন্সে কি লিঙ্কার হবে, আমরা শিখে নিলাম কোন সেন্টেন্সে কি রিপোর্টিং ভার্ব হবে। সো খুবই গুরুত্বপূর্ণ। এখন আর শুধু বাকি রয়েছে আর দুটা জিনিস, আমরা পার্সন পরিবর্তন এবং টেন্স পরিবর্তনটা নিয়ে আলোচনা করে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা কিভাবে পার্সন পরিবর্তন করব। আমরা প্রথম যে কাজগুলি ছিল, যে আমরা আগে বলছি ন্যারেশন করতে গেলে আমাকে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে, আমাকে লিঙ্কার ইউজ করতে হবে, এগুলি কিন্তু আমরা শিখে নিলাম। এখন আমাদেরকে পার্সন পরিবর্তন করতে হবে। তো পার্সন আমরা কিভাবে পরিবর্তন করব? পার্সন কি? পার্সন হচ্ছে বিভিন্ন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত শব্দ সমূহকে পার্সন বলা হয়। এখন অনেকে তোমরা মনে করতে পারো যে এক শব্দে মানে পার্সন হয়, মানে বিভিন্ন বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত বিভিন্ন শব্দ সমূহকে পার্সন বলা হয়। পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা সবাই চিনি ফার্স্ট পার্সন বলতো কোনটা? ফার্স্ট পার্সন হচ্ছে কি দুইটা শব্দ, আই, উই। তাহলে আমরা সেকেন্ড পার্সন কয়টা বলতো? সেকেন্ড পার্সন হচ্ছে জাস্ট কি ইউ। আর থার্ড পার্সন বলতো কি? থার্ড পার্সন হচ্ছে মানে আই, উই, ইউ ব্যতীত যেগুলি সাবজেক্ট হিসাবে আসে সব থার্ড পার্সন। তো এক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য যদি করি, লিখতে পারি হি, শি, দে, ইট, তারপর যে কোনো নাম, নেম, নেম মানে যে কোনো নাম, এগুলি কিন্তু আমরা থার্ড পার্সনে চলে আসবে। তাহলে আমরা পার্সন, এখন খেয়াল করে পার্সনটা কেন দরকার। আমরা একটু আগে বলেছিলাম যদি রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কার সাথে পরিবর্তন হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং আই উইল রাইট অ্যান এক্সাম্পল। যদি লিখি ইউ said to me, you said to me I have done the work। যদি আমরা বলি যে you said to me I have done the work, তোমরা খেয়াল করো এই যে আমরা এই যে একটু আগে যে তালিকাটা পড়েছিলাম, এই তালিকাটা যদি আমরা জানি তাহলে said এর পরিবর্তে আমরা কি লিখবো এটা শিখতে পারবো। এই যে কমা, ইনভার্টেড কমাটা এখানে লিঙ্কের কি যোগ করবো এটাও শিখতে পারবো। এখন এই পার্সনটা মানে রিপোর্টেড স্পিচের এই সাবজেক্টটা কি হবে, কার সাথে পরিবর্তন হবে, এখন এর জন্য এটা দরকার। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন, যেমন এটা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন মানে আই অথবা উই হয়, তাহলে এটা চেঞ্জ হবে এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন। তাহলে আইটা পরিবর্তন হবে কার সাথে? ইউর সাথে। খেয়াল রাখো, আইটা পরিবর্তন হবে কার সাথে? ইউর সাথে। এখানে আই অথবা উই থাকলে পরিবর্তন হবে ইউর সাথে। আর যদি এখানে আই না হয়ে যদি ধরো আমরা লিখি ইউ, ধরো লিখলাম ইউ, ইউটা বলতো কোন পারসন? এটা হচ্ছে কি সেকেন্ড পারসন। তাহলে ইউটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে, মির সাথে। খেয়াল করতে হবে, তাহলে ইউটা চেঞ্জ হবে কার সাথে? রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। ইউটা চেঞ্জ হবে মির সাথে। এখন ধরো
আই উই বা ইউ ব্যতীত যদি এইগুলি সাবজেক্ট হিসাবে আসে, হি সি দে ইট বা যে কোনো প্রকার নাম চলে আসে, এর কিন্তু কোনো প্রকার পরিবর্তন হবে না। মানে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এই সাবজেক্টের যদি থার্ড পারসন হয়, ধরো এখানে আমরা যদি লিখি দে, এই জায়গায় ধরো আমরা লিখলাম কি দে, তাহলে দে এর কোনো কি হবে না, কোনো পরিবর্তন হবে না। সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন চেঞ্জ হবে কার সাথে, সাবজেক্টের সাথে, সেকেন্ড পারসন হয় কি অবজেক্টের সাথে, এবং থার্ড পারসনে কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এখন আজকে ন্যারেশন বেসিক ডিসকাশনের সর্বশেষ প্যাটার্ন যেটা, আমরা টেন্স কিভাবে পরিবর্তন করব ওইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বলতে পারো টেন্স, এটা তো আরো জটিল বিষয়, এটা তো আরো কঠিন একটা বিষয়। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি কঠিন করব না, আমি খুব সহজ করে দিচ্ছি। আমি জানি টেন্সের নাম শুনলে অনেকে খুব ভয় পায়, অনেকে খুব ভীতিকর অবস্থার মধ্যে থাকে। যাই হোক, আমি টেন্স ওইভাবে নিব না, আমি একবার ছোট একটা শর্ট লিস্ট দিব। যদি শর্ট লিস্টটা করতে পারো তো টেন্সের কোনো প্রয়োজন নাই, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। যেমন শর্ট লিস্টটা কি হতে পারে খেয়াল করো, এই যে ডিরেক্ট ন্যারেশন দেখলাম কি ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ডিরেক্ট ন্যারেশনে খেয়াল করো, যদি বি1 থাকে মানে ভার্বের এক নাম্বার ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশন হবে কি বি2। যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে বি2, তাহলে আমাকে লিখতে হবে কি এই হেড প্লাস বি3 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। যদি আমাদের এখানে থাকে এম ইজ আর, তাহলে আমরা এখানে লিখবো কি ওয়াজ ওয়ার। যদি এখানে থাকে ওয়াজ ওয়ার, তাহলে আমি লিখবো কি হ্যাড বিন। শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে কয়েকটা লিখেছি। যদি বি1 থাকে তাহলে মানে ভার্বের প্রেজেন্ট থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম, যদি বি2 ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা হ্যাড প্লাস বি3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যদি এমিদার থাকে এমিদার পরিবর্তে লিখবো কি ওয়াজ ওয়ার। যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে তার পরিবর্তে লিখবো কি হ্যাড বিন। এখানে যদি আমাদের থাকে হ্যাভেস, যদি থাকে হ্যাভেস তাহলে আমরা লিখবো কি হেড। এখন আমাদের আরো দু একটা একটু খেয়াল রাখো, আমরা দু একটা পরিবর্তন করতে হবে। এগুলি তোমরা কিন্তু নোট করে নিবে, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমার থাকে ক্যান অথবা মে, তাহলে এগুলি পরিবর্তন হবে কুড অথবা মাইট। যদি তোমার থাকে শ্যাল অথবা উইল, তাহলে আমরা লিখবো কি শুড অথবা কি ওড। তারপর আমরা যদি আর একটু খেয়াল করি, তাহলে আমরা দেখবো যদি আমাদের মাস্ট থাকে, আমরা সরাসরি আর বলতে পারি যদি আমাদের এখানে মাস্ট থাকে, যদি থাকে তাহলে আমরা এর পরে লিখতে পারি কি হ্যাড টু। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই তালিকাটা তুলে নিবে, কিন্তু এই তালিকাটা কিভাবে পরিবর্তন হবে যখন আমরা পরবর্তীতে ক্লাস করব, তাহলে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। এখন শুধু তোমার কাজ হচ্ছে আমি যে তালিকাগুলি দিব এই তালিকাগুলি তুলে নাও। তবে এখন এই যে তালিকাটা দিলাম, এক্ষেত্রে আমাদের আর একটু করণীয়, তালিকাটা অবশ্যই তোমাদের তুলে ফেলবে, নোট করে ফেলবে। এখন আমি আমার কাজের জন্য আমি এটা কিন্তু মুছে ফেলবো, তোমরা কিন্তু এগুলি নোট করে নিবে। এখন খেয়াল করো আমি কেন এই তালিকাটা দিলাম, একটু যদি আমরা খেয়াল করি তাহলে খেয়াল করো। আমি একটা উদাহরণ লিখলাম she said to me I shall play football। আমরা একটু খেয়াল করো, একটু আগে যে তালিকাটা দিয়েছিলাম, আমরা এই তালিকাটা যদি আমরা উত্তর করি, তাহলে প্রথম ওই যে রিপোর্টিং ভার্ব বলছি, প্রথম আমরা কিন্তু রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে এক নাম্বার কাজ। এটার জন্য তোমাদেরকে একটা তালিকা দিয়েছিলাম কোন সেন্টেন্সে কি রিপোর্টিং ভার্ব হয়। দ্বিতীয় কাজ ছিল ওই যে কোমা ইনভার্টেড কমা তুলে এখানে একটা লিঙ্কার ইউজ করতে হবে, মানে এই দুইটা অংশকে যুক্ত করতে হবে, এখানে একটা আমরা দিলাম। তারপর তৃতীয় কাজ যে পার্সনটা পরিবর্তন করা, আমরা এটাও দেখাইলাম। এখন হবে এই টেন্স পরিবর্তন করা। তাহলে তোমরা কিন্তু খেয়াল করো, আমি এখানে লিখেছি শ্যাল থাকলে শুড লিখতে হয়, তা আমরা কিন্তু এভাবে শ্যাল থাকলে কি লিখবো শুড, এভাবে কিন্তু আমরা পরিবর্তন করবো। এই জন্য ওই তালিকাগুলি কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আর কোনো স্পেসিফিক সেন্টেন্স আমরা উদাহরণ দিব না, করাবো না। আজকে জাস্ট আমাকে ন্যারেশন করতে গেলে যে বেসিক ধারণাগুলো আমাদের দরকার থাকা উচিত, আমি কিন্তু আজকে সেগুলি নিয়ে আলোচনা করেছি। আশা করি যদি এই বেসিক জিনিসগুলি তুমি নোট করে রাখো এবং শিখে ফেলো, তাহলে আমি পরবর্তী যখন আমি ক্লাস দিব হাউ টু চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইনডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচ ফ্রম ইনডিরেক্ট স্পিচ, দেন টাইম ইট উইল বি ভেরি ভেরি ইজি ফর ইউ যদি তোমরা এই নিয়মগুলি মনে রাখো। সো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে ন্যারেশন বেসিক ডিসকাশন। আজকের যে ক্লাসটি হলো, এই ক্লাসটি আশা করি তোমরা এনজয় করেছো এবং এখান থেকে কিছুটা হলে তোমরা উপকৃত হবে।
এবং ন্যারেশনের যে আমাদের পরবর্তী ক্লাসগুলি রয়েছে এই ক্লাসগুলি তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করা হবে, কারণ ন্যারেশন একটি আসলে কিন্তু যদি আমরা ভালো করে না পড়ি এটা কিন্তু জটিল প্রক্রিয়া, আমরা তো অনেকগুলি নিয়ম রয়েছে, অনেক অনেক কাজ রয়েছে, তাহলে আমরা ন্যারেশনের ধাপে ধাপে বিভিন্ন ক্লাস করব। তোমাদের ন্যারেশন যদি একেবারে ক্লিয়ার করতে চাও, যদি একবারে নিজের মতো করে মানে নির্ভুলভাবে শিখতে চাও, তাহলে আমার ন্যারেশনের প্রত্যেকটি ক্লাস তোমাদেরকে দেখতে হবে। আজকের ক্লাসটির যে তালিকাগুলি দিয়েছি, যেমন এই তালিকাগুলি অবশ্যই নোট করে মুখস্থ করে ফেলবে, এবং পরবর্তীতে আমরা ধাপে ধাপে ন্যারেশনের প্রত্যেকটি ক্লাসের আমরা ক্লাস তোমাদের জন্য দিব। সো প্রিয় শিক্ষার্থীরা, এখনো আমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, কারণ এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে নিবে, কারণ পরবর্তীতে আমি যে কোনো শিক্ষামূলক ভিডিও, বিশেষ করে গ্রামার, ইংলিশ গ্রামার, প্রনাউন্সিয়েশন, স্পেলিং বা আমাদের যদি স্পোকেন ইংলিশ, এগুলির উপর ক্লাস করে থাকি, যাতে তুমি সাথে সাথে ক্লাসগুলি পেয়ে থাকো। সো সবাইকে যারা শুরু থেকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছো সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করতে যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।